খবরদার মায়াপুরী, তুমি এই কক্ষের বাইরে ভুলেও আর পা রাখবে না। তবে কিন্তু তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। ভুলেও তুমি এই কক্ষের বাইরের রাজ্যটাকে দেখার কথা ভেবো না। কিন্তু মা, আমি আর এভাবে কতদিন এই ঘরে বন্দি হয়ে থাকবো? জন্মের পর থেকেই তো তুমি আমাকে এই ঘরে বন্দি করে রেখেছো। আমার তো প্রতিনিয়তই মনে হয় আমি যেন চার দেয়ালের মাঝে বন্দি আছি। এমন কঠিন জীবন আমি যে আর চাই না মা। একদম চুপ। আমার কথার উপরে আর একটা কথাও বলবি না। এই পরিরাজ্যের সবাই আমার কথা মেনে চলে, আর তুই কিনা আমার সন্তান হয়ে আমার কথা মানবি না? তবে জেনে রাখ, এর শাস্তি কিন্তু ভয়াবহ হবে। এসব কথা বলে রানীপুরী মায়াপুরীকে ঘর বন্দি করে রেখে চলে যায়। আর মায়াপুরী ঘরের ভেতরে কাঁদতে থাকে। রানীপুরী মায়াপুরী ছিল রানীপুরীর মেয়ে, কিন্তু সে কখনোই রানীপুরীর পরিচয় পায়নি। রানীপুরী তার মেয়ে মায়াপুরীকে সবসময় আড়ালে রাখত, আর ছোট্ট কন্যা মিষ্টিপরীকে কন্যার পরিচয় দিত। এমনকি পরিরাজ্যের সকলেই জানতো যে রানীপুরীর একটা মাত্রই মেয়ে ছিল, আর সেটা হলো মিষ্টিপরী। একে একে মা, তুমি আবার কোথা থেকে আসলে? এটা তো পরিরাজ্যের শেষ প্রান্ত, আর এদিকে তো আর কোনো কক্ষ নেই। তবে তুমি কোথায় গিয়েছিলে মা? সে নিয়ে তোমায় এত কেন ভাবতে হচ্ছে বলো তো? আমি একটা কাজে এদিকে এসেছিলাম। তুমি যেন আর কখনো ভুলেও এদিকে এসো না, কেমন? এবার চলো আমার সাথে, তোমার জন্য একটা উপহার আছে। এরপর রানীপুরী মিষ্টিপরীকে নিয়ে চলে যায়। ঈশ্বর, ও ঈশ্বর, আমি আমি কি আমার পাপ করেছিলাম বলো তো? আমি কেনই বা তোতলা হয়ে পৃথিবীতে এসেছি বলো তো? শুধুমাত্র আমি তোতলা বলে আমার নিজের মা আমাকে এভাবে ঘর বন্দি করে রেখেছে। আজ পর্যন্ত আমি পৃথিবীর আলোয় যে চোখে দেখলাম না। এমনকি এই কক্ষের বাইরে যাওয়া আমার জন্য নিষিদ্ধ। আমি আমার এই কষ্টের জীবন আর রাখতে চাই না, আর চাই না। মায়াপুরীর এসব কান্না চার দেয়াল ভেদ করে আর বাইরে আসতে পারে না। আর পরিরাজ্যের কোনো পরীরাও রানীপরীর বড় কন্যার অস্তিত্ব জানতে পারে না। তবে পরিরাজ্যের একজনই শুধু মায়াপুরীর কথা জানতেন, আর তিনি হচ্ছে পরিমাতা। রানীপুরী এটা কি করছে? মায়াপুরীকে তো আজ অব্দি সে প্রকাশেই আনলো না। শুধুমাত্র মায়াপুরী তোতলা বলে রানীপুরী মায়াপুরীকে ঘর বন্দি করে রেখেছে। আমি তো কিছুতেই বুঝতে পারছি না, একজন মা কি করে সম্মান আর আভিজাত্যের জন্য নিজেরই সন্তানকে এভাবে ঘরবন্দি করে রাখতে পারে। না, এবার তো আমাকে রানীপুরীর সাথে এ ব্যাপারে কথা বলতেই হবে। এরপর পরিমাতা রানীপুরীর কাছে যায়, আর রানীপুরী পরিমাতাকে দেখে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। কি ব্যাপার কি মাতা, আপনি হঠাৎ আমার কক্ষে? আপনি তো সবসময় নিজের কক্ষেই থাকেন। কোনো দরকার থাকলে আপনি আমাকে ডাকতে পারতেন। থাক, আমাকে নিয়ে আর অত ব্যস্ত হতে হবে না। আসলে আমি একটা বিশেষ দরকারে তোর কাছে এসেছি। একটা পরীর ওপর কিনা প্রতিনিয়ত অত্যাচারিত এই পরিরাজ্যের একটা পরীর ওপর প্রতিনিয়ত অত্যাচার হচ্ছে, আর তুই কিনা পরিরাজ্যের রানী হয়েও সে বিষয়ে খেয়াল রাখছিস না। আজ এত বছর থেকে তুই মায়াপরীকে ঘর বন্দি করে রেখেছিস, অথচ এই কথাটা তুই কাউকে জানাতেও দিচ্ছিস না। থামুন মাতা, আপনি এই বিষয়ে আর একটা কথাও বলবেন না, কারণ আমি চাই না আমার গর্ভ থেকে জন্মানো তোতলা পরিকন্যার ব্যাপারে কেউ কোনো তথ্য জানুক। তবে যে সব পরীরা ভাববে আমি নিশ্চয়ই কোনো পাপ করেছি, আর তাই আমার অমন তোতলা মেয়ে জন্মেছে। ছি ছি রানীপরী, তুই মা হয়ে সন্তানকে এভাবে কষ্ট দিতে পারছিস কি করে? তবে এবার আমি মায়াপরীর পক্ষ নেব, তুই দেখতে থাক এবার আমি কি করি। এসব কথা বলে পরিমাতা সেখান থেকে চলে যায়।
আর মায়াপুরীর বন্ধ কক্ষে গিয়ে উপস্থিত হয়। এ এ এ এ এ কে আপনি? আপনি কে? আর তাছাড়া আপনি এ কক্ষে কেনই বা এসেছেন? এত বছর থেকে তো এই কক্ষে মা ছাড়া আর কেউই আসেনি। তবে তবে দয়া করে আপনি আমাকে মুক্ত করুন। ভয় পাস না বাছা, শান্ত হ। আমি হলাম পরিমাতা, আর আমি তোকে মুক্ত করার জন্যই এখানে এসেছি। তবে তোকে তো আমি বিশেষ ক্ষমতা দিয়েই মুক্ত করব, যাতে তোকে দেখে তোর মাও অবাক হয়ে যায়। এসব কথা বলে পরিমাতা জাদু করে মায়াপুরীর পা দুটো সোনার করে দেয়, আর পরিমাতা মায়াপুরীকে মুক্ত করে দেয়। আর মায়াপুরীও মনের আনন্দে পরিরাজ্যে ঘুরতে শুরু করে। তখনই মায়াপুরীকে মিষ্টি পরী দেখতে পায়। এই মেয়ে, তুমি কে? তোমাকে তো এর আগে কখনো পরিরাজ্যে দেখিনি। বলছি, তুমি কি এই রাজ্যেরই পরী? হ্যাঁ, 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 আমি আমি এই এই রাজ্যেরই পরী। আমি হলাম রানী পরীর কন্যা। একে একে তুমি তোতলা, আবার তো দেখছি তোমার পা সোনার। তোতলা পরীর সোনার পা? কিন্তু আমার যে এমন একটা বোন আছে তা তো আমি জানতাম না। আমিও তো রানীপুরীর কন্যা। না না, তুমি নিশ্চয়ই মিথ্যে কথা বলছো। এক্ষুনি এক্ষুনি তুমি চলো, আমার সাথে মায়ের কাছে যাবে। এসব কথা বলে মিষ্টি পরী মায়াপুরীকে রানীপুরীর কাছে নিয়ে যায়। একে একে মায়াপুরী, তুই তুই আবার মুক্ত হলি কি করে? নিশ্চয়ই পরিমাতা তোকে মুক্ত করেছে। আর তুই কিনা মুক্ত হয়ে আমার বিধিনিষেধ অমান্য করে বাইরে বেরিয়েছিস। তবে শুনে রাখ, তোর জন্য যদি কখনো আমার সম্মানহানি হয়, তবে তোকে আমি মৃত্যুদণ্ড দেব। রানীপুরীর কথা শেষ হতে না হতেই পরিরাজ্যে কান্নার রোল পড়ে যায়, আর ভয়ঙ্কর এক ডাইনি পরিরাজ্যে রানীপুরীর সামনে চলে আসে। একে একে আমার রাজ্যে রাক্ষসী, তুই কি আবার নিজের প্রাণ বিসর্জন দিতে এসেছিস নাকি? এর আগেও আমার রাজ্যে অনেক রাক্ষসী এসেছিল, আমি তাদের সকলকে ভস্ম করে দিয়েছি। এবার আমি তোকেও ভস্ম করে দেব। তুই আমার কিচ্ছুটি করতে পারবি না রে পরি। আমি অন্যান্য রাক্ষসীদের মতো অত দুর্বল নই। আমি যে অনেক শক্তিশালী রে। আমি চাইলেই এই পুরো পরিরাজ্যকে মুহূর্তের মধ্যে ভস্ম করে দিতে পারি। এসব কথা বলে রাক্ষসী রানীপুরীকে ধাক্কা দেয়, আর ঠিক তখনই রানীপুরী ছিটকে গিয়ে দূরে পড়ে যায়। শয়তান রাক্ষসী, তোর এত বড় সাহস! তুই কি না আমার মাকে ধাক্কা মারিস? তবে তো আজকেই হবে তোর শেষ দিন। এরপর মায়াপুরী তার সোনার পা দিয়ে রাক্ষসীকে জোরে লাথি দেয়, আর অমনি রাক্ষসী দূরে সরে যায়, আর তার পুরো শরীরে আগুন লেগে যায়। সাথে সাথে রাক্ষসী সেখানে ভস্ম হয়ে যায়। আর মায়াপুরীর এমন সোনার পায়ের ক্ষমতা দেখে মিষ্টি পরী আর রানী পরী দুজনেই হতবাক হয়ে যায়। এইসব আবার আমি কি দেখছি? তোতলাপুরের সোনার পায়ের এত ক্ষমতা! তোতলাপুরের সোনার পায়ের ক্ষমতা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। রাক্ষসী কেমন ভস্ম হয়ে গেল! তাই তো দেখছি মা মায়াপুরী, তুই এই পা কোথায় পেলি? আর তোর পায়েরই বা এত ক্ষমতা হলো কোথা থেকে? রানীপুরীর কথা শেষ হতে না হতেই পরিমাতা সেখানে আসে, আর রানীপুরীর কথা শুনে বলতে থাকে, আমি দিয়েছি ওকে সোনার পা, যে সোনার পায়ের সাহায্যে রাক্ষসী ভস্ম হলো। তোর প্রাণ আর পরিরাজ্য দুটোই বাঁচলো। হ্যাঁ পরিমাতা, আপনি ঠিকই বলেছেন। আর এমন ঘটনার জন্য আমি যে আমার ভুলও বুঝতে পারলাম। আজ যদি আমার কন্যা বন্দি থাকতো, তবে যে সত্যি আমার প্রাণ চলে যেত। আমার প্রাণ বাঁচানোর জন্য আমি তোর কাছে কৃতজ্ঞ মায়াপুরী। আর বন্দি দশা নয়, আজ থেকে তোর জন্য পুরো পরী রাজ্য উন্মুক্ত। কারণ তুই না থাকলে যে পরী রাজ্যই থাকতো না। তুই আমাকে ক্ষমা করে দে মা।
রানীপরীর এমন কথায় মায়াপুরী সব ভুলে যায় আর মা বোনের সাথে সুখে শান্তিতেই বাস করতে থাকে। উজাননগর গ্রামে সুমন নামের এক কলা ব্যবসায়ী বাস করত। সুমন সেখানে তার মা সুমিত্রার সাথে থাকত। সুমন অনেক ভালো ও সৎ মনের মানুষ ছিল। সুমন ছিল অনেক পরোপকারী। সে সবসময় মানুষের বিপদে আপদে সাহায্য করত। একদিন সুমন তার বাড়ির সামনে গাছে পানি দিচ্ছিল। এমন সময় সেখানে তার মা আসে। কে রে বাবা, আজ কলা বেচতে যাবি না? অনেক তো বেলা হলো। হ্যাঁ মা, এই তো গাছগুলোতে পানি দেওয়া হলেই আমি কলা বেচতে যাব। গাছগুলো কালকেই লাগিয়েছি, পানি যদি না দিই তাহলে তো নেতিয়ে পড়বে। গাছ তো আমাদের কত উপকার করে, এগুলোকে কি তাই গাছকে কি আর এমনিতেই মরতে দেওয়া যায়? না রে বাবা, যায় না। তা বলি কি, সারা জীবন গাছপালা নিয়ে থাকলেই হবে? বিয়ে শাদী করতে হবে না? কদিন পরই তো আমি চলে যাব, তখন কি হবে? তোমাকে কতবার বলেছি মা, তুমি এসব কথা একদম বলবে না। আর বিয়ে, সেটা আমি সময় মতো করে নেব। আগে একটু নিজের পায়ে দাঁড়িয়ে নেই। এখন চলো তো, ভেতরে চলো, আমার গাছে পানি দেওয়া শেষ হয়ে গেছে। হ্যাঁ চল। বিয়ের কথা তো তুই শুনতেই পারিস না। মনে হয় বিয়ে করবি না, মনে হচ্ছে বিয়ে করতে হবে না। এরপর তারা দুজনে বাড়িতে চলে যায়। এভাবে তাদের দুই মা ছেলের দিন ভালোভাবেই কাটছিল। সুমন কলা বিক্রি করে ভালো টাকা উপার্জন করত। সেই কলা বিক্রির টাকা দিয়ে সে তার সংসার চালাতো এবং গাছ লাগাতো। সুমনের আশেপাশেই একটা পরী থাকতো যে সবসময় সুমনের উপর নজর রাখতো। সুমন কোথায় যেত, কি করত, সবকিছুই সে খেয়াল করত। পরীটি অনেক ভালো ছিল। একদিন পরীটি ভাবতে থাকে, এই সুমন বুঝি অনেক ভালো, সব সময় মানুষের সাহায্য করে। না, আমার তো একে পরীক্ষা করে দেখতেই হবে। আমাকে জানতেই হবে এই সুমন আসলে পরোপকারী নাকি লোভী। পরের দিন সুমন কলা নিয়ে বাজারে বিক্রি করার জন্য বের হয়। মা, ও মা, আমি কলা বিক্রি করতে বাজারে যাব। বাজার থেকে কি কি আনতে হবে তা বলে দাও। আমি কলা বিক্রি করা শেষে সেই সব বাজার করে নিয়ে আসব। সবই আছে, শুধু তেল আর ডালডা নিয়ে আসলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসছি, তুমি সাবধানে থেকো। এই বলে সুমন বাজারে যাওয়ার জন্য বের হয়। কিছু দূর যেতেই সুমনের সামনে একজন বৃদ্ধা আসে। যে ঠিক মতো হাঁটতেও পারছিল না। বৃদ্ধাকে দেখে সুমনের মনে ভীষণ মায়া হয়। এ কি বুড়িমা, কে আপনি? আর আপনাকে দেখে এমন লাগছে কেন? আসলে বাবা, আমার অনেক খিদে লেগেছে, অনেক দিন ধরে কিছু খাই না, আমাকে একটু খেতে দিবি? কিন্তু বুড়িমা, আমার কাছে তো এখন কিছুই নেই, শুধু এই কলাগুলো আছে। আপনি বরং এই কলাগুলোই খান। তোকে অনেক ধন্যবাদ বাবা, তুই সত্যি অনেক ভালো। উপরওয়ালা তোর মঙ্গল করুক। এরপর সুমন সেখান থেকে চলে যায় আর বৃদ্ধা পরিরূপ ধারণ করে। আসলে সেই বৃদ্ধাটি ছিল পরী, যে সুমনের উপর সবসময় নজর রাখত। সুমনকে পরীক্ষা করার জন্যই সে বৃদ্ধার রূপ নিয়ে সুমনের সামনে এসেছিল। সুমন আসলেই অনেক পরোপকারী, আমার ওকে সাহায্য করা উচিত। পরের দিন সুমন যখন বাড়ি ফিরছিল তখন দেখতে পায় একজন লোক নারিকেল গাছ বিক্রি করছে। আর তা দেখে সুমন ভাবতে থাকে, নারকেল গাছ, আজকাল তো বাজারে নারকেলের চাহিদা খুব। আমি যদি কলার পাশাপাশি নারকেল বিক্রি করি তাহলে আমার একটু বেশি মুনাফা হবে। যাই, আমি বরং একটা নারকেল গাছ নিয়ে যাই। এই বলে সুমন সেখান থেকে একটি নারিকেলের গাছ নিয়ে বাড়িতে যায়। আর সেটা রোপণ করে। পরের দিন সুমন যখন গাছটির কাছে যায় সে অবাক হয়ে যায়, কারণ গাছটি
একদিনেই অনেক বড় হয়ে গিয়েছিল, আর গাছটিতে একসঙ্গে কলা ও নারকেল ধরা ছিল, যা দেখে সুমন অবাক হয়ে গিয়েছিল। একদিনে এত বড় নারকেল গাছটা একদিনে এত বড় হয়ে গেল। আর এ কি দেখছি, নারকেল গাছে কলা, শুধু তো কলা না, এক পাশে কলা এক পাশে নারকেল। যাক, ভালোই হলো। আমি বরং এই নারকেল আর কলাগুলো বাজারে নিয়ে যাই। এই বলে সুমন একটা লাঠি নিয়ে এসে কলা ও নারকেল পাড়ে। আর সঙ্গে সঙ্গে সেইখানে আবারও কলা ও নারকেল দিয়ে ভর্তি হয়ে যায়। এ দেখে সুমনের চোখ তো ছানা বড়া হয়ে যায়। এ আবার কেমন গাছ, ফল পাড়ার সাথে সাথে সেখানে আবার ফল হয়ে যাচ্ছে? না, এটা মনে হয় কোনো সাধারণ গাছ না, এটা কোনো জাদুই গাছ। আমাকে ওই লোকের কাছে যেতে হবে যার কাছ থেকে আমি এই নারকেল গাছটা কিনেছিলাম। আমি বরং তাকেই জিজ্ঞাসা করব যে এই গাছের রহস্যটা কি। এই বলে সুমন সেই নারকেল গাছ বাজারের দিকে নিয়ে যেতে থাকে। এবং বাজারে গিয়ে কলা ও নারকেল বিক্রি করে। আর অল্প সময়ের মাঝেই তার সব কলা ও নারকেল বিক্রি হয়ে যায়, আর এতে সে ভীষণ খুশি ছিল। বাহ, আজ তো অনেক টাকা পেয়েছি। আগে কখনো একসাথে এত টাকা ইনকাম করিনি। মা দেখলে অনেক খুশি হয়ে যাবে। কিন্তু তার আগে ওই নারকেল আলাকে খুঁজে বের করতে হবে যার কাছ থেকে আমি গাছটা কিনেছিলাম। এই বলে সুমন সেই নারকেল গাছওয়ালাকে খুঁজতে থাকে। যার কাছে সে জাদুই নারকেল গাছটি কিনেছিল। কিন্তু অনেক খোঁজার পরেও সুমন সেই নারকেল গাছওয়ালাকে খুঁজে পায় না। ওই গাছালাকে তো আমি খুঁজেই পেলাম না কোনো দিকে। তাহলে কি ও অন্য কেউ ছিল যে আমার এত বড় উপকার করলো? এরপর সুমন আর কোথাও সেই নারকেল গাছওয়ালাকে খুঁজে না পেয়ে বাড়িতে চলে যায়। এরপর থেকে সুমন সেই নারকেল গাছ থেকে কলা ও নারকেল পেড়ে তা বাজারে বিক্রি করত, আর তা দিয়ে সে অনেক টাকা রোজগার করে এবং দেখতে দেখতে অনেক ধনী হয়ে যায়, আর মানুষকে সে অনেক সাহায্য করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। সবজি নিয়ে নাও, সবজি, তাজা তাজা সবজি। এসো এসো ভাই বোনেরা, এসো আমার দোকানের সামনে এসো, তাজা তাজা সবজি নিয়ে যাও। আরে ও ভাই সবজিওয়ালা, একটু দাঁড়াও তো। হ্যাঁ হ্যাঁ মা, বলুন না আপনার কি লাগবে। আলু, পটল, বেগুন, পেঁয়াজ, টমেটো, ভেন্ডি সব আছে, বলুন না কি লাগবে। অত কিছু চাই না, বলছি কি একটা করলা দিয়ে দাও। একটার কথা বললো নাকি 1 কিলোর কথা বললো, কিছুই তো বুঝতে পারলাম না। 1 কিলোই দিয়ে দেই।
আরে আরে, একটা করলা দাও, একটা। আমার শুধু একটা করলাই চাই, 1 কেজি নয়। কিন্তু মা, একটা করলা দিয়ে কি করবেন বলুন তো? তাছাড়া একটা করলা আমি কিভাবে পরিমাপ করব? আরে, একটা করলাই তো আমার চাই, একটা লাগবে তো একটাই তো কিনবো, তাই না? অত বেশি করলা দিয়ে আমি কি করব কি? হ্যাঁ, তুমি একটা করলাই তোলো, আমি তোমাকে সেই হিসেব করে টাকা দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, একটা করলা তো 5 টাকা, আপনি বরং 5 টাকাই দিয়ে দিন। এই, একটা করলা নাকি 5 টাকা বললেই হলো? আমাকে কি পাগল পেয়েছো নাকি? হ্যাঁ, এই নে 2 টাকা, আর করলা এদিকে দে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি মা, দিচ্ছি। এবার বলুন তো, আপনার আর কি চাই? আজকের মতো একটা করলাই লাগবে, এই একটা করলা দিয়েই আমি সবজি রান্না করব, আর কিচ্ছুটি চাই না। কাল আসলে তোর কাছ থেকে আবারও অন্য কোনো সবজি নেব। কিছুই বুঝতে পারলাম না, ইনি এত কিপটে কেন? রোজ রোজ কিছু যদি নেয় তাহলে সেটা একটাই নেয়। একদিন তো একটা পেঁয়াজ নিয়েছিল, আরেকদিন শুধুমাত্র একটা টমেটো নিয়েছিল। ইনি এত কিপটে কেন? এতক্ষণ ধরে এতক্ষণ ধরে দাঁড় করিয়ে শুধুমাত্র একটা করলাই নিল। ধুর, কাল থেকে এদিকে আর আসবোই না। এনার পরিবারের লোকজনরা যে কি করে এনার সাথে থাকেন তাই ঈশ্বরই ভালো জানেন। বৌমা, এই করলার 6 টুকরো খুব ভালোভাবেই হয়ে যাবে, আর আমাদের সবারও খাবার হয়ে যাবে। রাতে তো কেউ অত খাবার খায় না, একটা করলার সবজি রাতে সবার হয়ে যাবে। যখনই এনাকে দেখি সব সময় শুধু কিপটেমো আর কিপটেমো। আমি তো ঠিক মতো একটু তরকারি দিয়ে ভাতও খেতে পারি না, এখন নাকি একটা করলার আবার সবজি করতে হবে। কি হলো কি, মনে মনে অত কি ভাবছো? হ্যাঁ, কিছু না আমার, কিছু না, আমি কিছু ভাবছি না। আসলে চিনি ডিব্বাটা একদম খালি হয়ে গেছে, চিনি আনতে হবে, তাই আর কি। কি বলছো কি, এত তাড়াতাড়ি কিনা চিনি শেষ হয়ে গেল? আমার, যাও যাও, চিনি ডিব্বাটা আমার কাছে নিয়ে এসো, আমি পরিমাপ করে চিনি তুলে দিচ্ছি। এরপর তার বৌমা শালু চিনির ডিব্বা নিয়ে আসে। এ নাও বৌমা, পুরো 10 চামচ চিনি। এই 10 চামচ চিনি পুরো 2 মাস নিয়ে যাবে, বুঝেছো? চায়ের মধ্যে গুনে গুনে শুধু 5টি করে দানা দেবে। বেশি মিষ্টি চা আবার স্বাস্থ্যের জন্য ভালো নয়। মা, আপনি এসব কি বলছেন বলুন তো? ছোট চামচ দিয়ে 10 চামচ চিনি কি আর 2 মাস চলে নাকি? এই চিনি তো 1 সপ্তাহ যাবে না। যতটুকু দিয়েছি ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকো, বুঝেছো? এর বেশি কোনো চিনি পাবে না, এই বলে দিলাম। কি করে সংসার চালাতে হয় তা আমার কাছ থেকে শেখো। শালু আর সন্তোষ কথা বলছিল, ঠিক তখনই বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ বিল নিতে একজন লোক আসে। আরে মা, শুনুন, আপনার বিদ্যুতের বিল নিন। হ্যাঁ, এত তাড়াতাড়ি আবার বিদ্যুৎ বিলও চলে এলো? এই তো এলো, এখন আবার বিদ্যুৎ বিল এলো? এই তো কিছুদিন হলো বিদ্যুৎ বিল এলো, 1 মাস হতে না হতে কি বিদ্যুৎ বিল আসে নাকি? সে যাই হোক, দাও দাও, আমাকে দাও। 8,000 টাকা এসেছে। বুঝেছি বুঝেছি, এ সবই হয়েছে গরমের জন্য। এই গরমের মধ্যে আরো বেশি বেশি করে এসি চালাও, সারা রাত তো তুমি এসি চালিয়ে শুয়ে থাকো। যত সব, এখন আবার হা করে মুখের দিকে দেখছো কি? উপরে যে পাখাটা চালানো আছে সেটা বন্ধ করো, আজ এমনি দিনটা অনেক ঠান্ডা, আমি এভাবেই বসে থাকতে পারবো। কি হয়েছে কি বৌমা, তুমি এভাবে রাগ হয়ে আছো কেন বলো তো? এই নাও বৌমা, আমি বাজার থেকে আম নিয়ে এসেছি, পানিতে ভিজিয়ে রাখো, রাতের বেলা সবাই খুব মজা করে খাবো। আরে আরে, তুমিও না কেন যে এত খরচা করো কে জানে, এখন আমের অনেক দাম, নতুন নতুন বেরিয়েছে বলে কথা। যখন আম 20 টাকা কেজি হবে তখন আনলেই তো পারতে। বেকার বেকার এত টাকা খরচা করছো তুমি। এইদিকে কি দেখেছো? এই দেখো, বিদ্যুৎ বিল 8,000 টাকা এসেছে। আরে মা, এটা তো তেমন কিছুই হয়নি বলো। আমার বন্ধুর তো এ মাসের বিল পুরো 15,000 টাকা এসেছে জানো।
ওরা তো সারা দিন রাতি এসি চালায়, আমরা তো তেমন খুব একটা চালাই না। শুধু কি তাই নাকি গো, মা তো দিনের বেলায়ও পাখা চালাতে দেয় না, বলে কি পাখা চালালে নাকি অনেক বিল আসবে। আবার মা বলে এখন নাকি ঠান্ডার দিন। হ্যাঁ, তো আমি ভুলটা কি বলেছি? হ্যাঁ, আমি তো টাকাই বাঁচাই, তাই না? আরে আরে সন্তোষ, গরমের মধ্যে অন্তত কৃত্রিম করা বন্ধ করো। তাছাড়া এমনিতেও তো প্রচন্ড গরম। এই গরমে বেশি বিদ্যুৎ বিল আসাটাই তো খুব স্বাভাবিক। তোমার কৃত্রিমটা না হয় তুমি শীতের দিনই করো, শীতের দিন তো আর পাখা চালাতে হবে না। বৌমা, তুমি তোমার শাশুড়ির কথা না শুনে পাখাটা ছেড়ে দাও, আমার খুব গরম লাগছে। আরে আরে, বাইরে থেকে তো অনেক সুন্দর সুন্দর ঠান্ডা বাতাস আসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আজকের দিনটা তো অনেক ঠান্ডা, যখন প্রাকৃতিক ভাবে বাতাস আসছে তাহলে বিদ্যুৎ খরচা করে পাখা চালানোর কি দরকার বলো তো? তোমরা কেউই শুধরবে না, এবার তো মনে হচ্ছে আমাকেই কিছু করতে হবে। সন্তোষের মাথায় যে কি চলছিল তা কেউই বুঝতে পারে না। একদিন সন্তোষ বসে বসে টিভি দেখছিল। খবরে দেখছিল যে সন্তোষ টিভিতে খবর দেখছিল, সেই খবরে কেউ একজন বলছিল সে এমন ধরনের কোন একটা মিটার বসিয়েছে যে যার কারণে তার কোনো বিদ্যুৎ বিলই আসেনি। এসব দেখে তো সন্তোষের মাথা একদম ঘুরে যায়। এরপর সন্তোষ বুদ্ধি খাটিয়ে একজন বিদ্যুৎ কর্মকর্তাকে তার বাড়িতে নিয়ে আসে আর বলে, দেখো দেখো ভাই, আমি তোমাকে এক্ষুনি 200 টাকা দেব। এই মিটারটিতে তুমি এক কাজ করো, এই মিটারটিতে তুমি সেটিং করে দাও। এমন সেটিং করে দেবে যে বিদ্যুৎ বিল একদম কম আসে। আর শোনো, এই কথা যেন বাইরের কেউ জানতে না পারে। আরে হ্যাঁ হ্যাঁ, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি এমন সেটিং করে দেব না বাইরের কেউই এই মিটার দেখতেও পারবে না। কিন্তু মা, আপনি টাকা মনে হচ্ছে একটু কম দিচ্ছেন, দয়া করে আর 100 টাকা বাড়িয়ে দিন না। এক কাজ কর, তাহলে তুই চলে যা, আমি অন্য কোনো কর্মকর্তাকে ডেকে এনে আমার কাজ করিয়ে নেব, বুঝেছিস তো? 200 টাকার আর 1 টাকাও আমি বেশি দেব না। কাজ করতে হলে কর, নয়তো অন্য কাউকে ডেকে আনবো আমি, এই বলে দিলাম। আরে আরে মা, আপনি তো রাগ হয়ে যাচ্ছেন। ঠিক আছে ঠিক আছে, আমি এভাবেই করে দেব। এই নিন। এই তো সেটিংস হয়ে গেছে, এখন থেকে আপনার বিল অনেক কম আসবে। সন্তোষ মনে মনে ভাবছিল এখন থেকে সে যত ইচ্ছে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে, কারণ সারাদিন বিদ্যুৎ ব্যবহার করলেও তার মিটারে কোনো বিলই আসবে না, এটা ভেবে সে একদম নিশ্চিত ছিল। মা শুনুন না, বিদ্যুৎ চুরি করা একদম ঠিক নয়, যদি কেউ জানতে পারে তাহলে কিন্তু আমাদের অনেক টাকা জরিমানা দিতে হবে। এই শোন, তুই নিজের কাজে মন দে, আর খবরদার তুই যদি একথা বিনোদ আর তোর শ্বশুর মশাইকে বলেছিস। সেই দিনের পর থেকে সন্তোষ ঘরের মধ্যে পাখা, এসি, লাইট, ফ্যান সব সময় চালিয়ে রাখতো। এসব দেখে তো সবাই ভীষণ অবাক হয়ে যায়। শালু তো আগে থেকে সবটা জানে, তাই সে ব্যাপার নিয়ে কোনো মাথা ঘামায় না। একদিন সন্তোষদের প্রতিবেশী শান্তি তাদের সমস্ত কথা শুনে নেয়। আরে আরে, এই তো দেখছি অনেক কম বিদ্যুৎ বিল এসেছে, মাত্র 1500 টাকা। হা হা, এবার তো আমি অনেক কম খরচে বিদ্যুৎ ব্যবহার করতে পেরেছি। বলতে হবে আমার মাথায় অনেক বুদ্ধি আছে। বৌমা, আরে ও বৌমা, দেখেছো তো আমি মিটারে সেটিং করিয়ে কত ভালো বুদ্ধি করেছি। আরে আরে, এ কি, আমি একটু চিৎকার করে কেন বলছি? আস্তে আস্তে বলি, দেওয়ালেরও আবার কান আছে। ও মা, তাই নাকি? এই সন্তোষ তো তাহলে দেখছি বিদ্যুৎ চুরি করছে, আর বসে থাকা যাবে না। এই খবরটা বিদ্যুৎ বিভাগের বড় অফিসারকে জানাতে হবে। আমি কালই যাব ওদের নামে বিদ্যুৎ চুরির রিপোর্ট করতে। শান্তি সবসময় সন্তোষকে দেখে হিংসে করত। শান্তি বিদ্যুৎ অফিসে ফোন করে সবটা বলে দেয় যে সন্তোষ কিভাবে মিটারের মাধ্যমে বিদ্যুৎ চুরি করছে। কিছুক্ষণের মধ্যেই সন্তোষদের বাড়িতে বিদ্যুৎ বিভাগ থেকে অনেক লোক আসে এবং সন্তোষদের মিটার চেক করা হয়। আর বিদ্যুৎ চুরি করার অভিযোগে সন্তোষদের পুরো 60,000 টাকা জরিমানা হয়। সন্তোষ, আমি তোমাকে কতবার বলেছি এত কিপটেমে করা একদম ভালো না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। এখন দেখলে তো টাকা বাঁচানোর চক্করে পুরো 60,000 টাকা চলে গেল।
আসলে আমি অনেক বড় ভুল করেছি। এই শান্তিটা আমার সব শান্তি নষ্ট করে দিল। ও আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজ করেছে। মা, আমি বুঝেছি যে শান্তি আন্টি ভুল করেছে, কিন্তু তার থেকে বড় ভুল তো তুমি করেছো। তুমি তো শুধু ভুল না মা, তুমি তো বেইমানি করেছো। এই কথাটা এখন সবাই জেনে গেছে। এখন বলো তো আমাদের মান সম্মানের কি হবে? আরে আরে, তোমরা সবাই মাকে এভাবে বকছো কেন? থামো থামো এবার। আচ্ছা তোমরাই বলো, মা এসব কার জন্য করছে? আমাদের জন্যই তো, তাই না? মানছি মা একটু কিপটে, কিন্তু মা অনেক সহজ সরল, তাই সে এতটা ভাবেনি। মা হয়তো ব্যাপারটা বুঝতে পারেনি, তাই এমন ভুল করেছে। কিন্তু তোমরা দুজন তো জেনে শুনে মাকে এমন কথা শোনাচ্ছ। ভুল তো মানুষই করে, তাই না? আর মা তো নিজের ভুল বুঝতেও পেরেছে, এটাই সবচেয়ে বেশি। মা, আপনি এ নিয়ে একদম চিন্তা করবেন না, কেমন? আরে আরে, ঘরের পাখা বন্ধ কেন? দাঁড়ান, আমি এক্ষুনি চালু করে দিচ্ছি। আরে বৌমা, চালাস না পাখা, বিদ্যুৎ বিল অনেক আসবে। এবার তো মিটারের কোনো সেটিংও নেই। মা, আপনি এখনো এসব কথা বলে সবাই প্রচন্ড হাসতে থাকে। সন্তোষও তার ভুলগুলো বুঝতে পারে। সেদিনের পর থেকে সন্তোষ তার কিপটেমি একটুও কমায়নি। সেদিনের পর থেকে সন্তোষ হয়তো পুরোপুরি বদলায়নি, কিন্তু একটু হলেও তার কিপটেমি কমিয়ে দিয়েছে।